ধানমন্ডির ৩২ নম্বর গুড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। মিছিলে গুলির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা, বিচার দাবি। সারা দেশে আওয়ামী লীগ কার্যালয় নেতাদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, বিক্ষুব্ধ ছাত্র জনতার। ভাঙা হয় মুজিবের মুরালও। কেরানীগঞ্জে একরের পর একক কৃষি জমি দখল করেছে ঢাকা মডার্ন সিটি। দেদারসে প্লট বিক্রি, মির্জা আজমের আমোদে প্রমোদে আছে পার্ক। সড়কে বছর বছর বাড়ছে মৃত্যুর পরিসংখ্যান। যানবাহনের ফিটনেস, বেপরোয়া গতিসহ দায়ীদের শাস্তি না হওয়াকেই দুষছেন বিশেষজ্ঞরা। মানে এই দায়ী ব্যক্তি সঠিক চিহ্নিত না হওয়ার কারণে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সঠিক কারণ বের হয়ে আসে না, আপনার হচ্ছে যে সঠিক মেজার নেওয়া সম্ভব হয় না এবং দুর্ঘটনার পরবর্তীতে একই টাইপের দুর্ঘটনা বারবার ঘটে। ৫ আগস্টের পর লাপাতা আওয়ামী ঠিকাদার। বদ্ধ পাবনার চাটমোহন আঞ্চলিক মহাসড়ক সংস্কার কাজ, চরম দুর্ভোগে চলাচলকারীরা। তুলয় মনে করেন যে মাস্ক ছাড়া চলাচল করা যাচ্ছে না, ব্যাপক সমস্যা হচ্ছে আমাদের। রাস্তা বৃষ্টি হলে তো আরো যাওয়া যাবি, একদম বন্ধ হয়ে যাবি, রাস্তা চলাই যাচ্ছে না। রাস্তায় এমন অবস্থা, জায়গা জায়গায় গাড়ি আটকে যায়। একটু বৃষ্টি হলে গাড়ি একটা গাড়িও চলতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির উপর নিষেধাজ্ঞা, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের স্বাক্ষর। এবং আজ বিপিএল এর ফাইনাল। সন্ধ্যায় মিরপুরে ফরচুন বরিশালের প্রতিপক্ষ চিটাগং কিংস। শিরোপা জয়ের প্রত্যাশা উভয়। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে রয়েছি আমি সাইনা ইসলাম। এবার বিস্তারিত। বিক্ষুব্ধ জনতার আক্রোশে ধ্বংসস্তূপ ধানমন্ডির ৩২। বৃহস্পতিবার দিনভর চলে অগ্নিসংযোগ ও ভাঙচুর। ভবিষ্যতে কোনো সরকার ফ্যাসিস্ট হবার চেষ্টা করলে একই পরিণতি হবে বলেও হুঁশিয়ারি ছাত্র জনতার। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। সকাল থেকেই ধানমন্ডির ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতার উপস্থিতি। বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে রাত গড়িয়ে বৃহস্পতিবার সকালেও চলে শেখ মুজিবের বাড়ি ভাঙার কার্যক্রম। এতে অংশ নিতে অনেকে এসেছেন রাজধানীর বাইরে থেকেও। যে যেভাবে পারছেন ভেঙে নিচ্ছেন দরজা জানালা ও বিভিন্ন আসবাবপত্র। বেলা ১২টায় বুলডোজার সরিয়ে নিলেও থামেনি ক্ষোভের বহিঃপ্রকাশ। আসলে বঙ্গবন্ধুকে বাঙালি জাতি মাথায় উঠে রাখছিল, কিন্তু সেই সম্মান সে রাখতে পারেনি। ১৬টা বছরে আওয়ামী লীগ সরকার খুব জ্বালাইছে আমাদের। মনে হয় শান্তিটা পূর্ণ হলো। মূলত বাংলাদেশের যত স্বৈরাচারী আতুর ঘর ছিল এটা, এই জন্য এটা মাটির সাথে মিশিয়ে দেওয়াটা আমাদের কর্তব্য মনে করি। এ সময় তারা বলেন, বাংলাদেশের স্বৈরাচার সৃষ্টি হয়েছিল এ বাড়িকে ঘিরে, তাই পতিত স্বৈরাচারের কোনো চিহ্ন বাংলার মাটিতে থাকতে দেয়া হবে না। অন্যায় অত্যাচার করে যেসব মানুষকে তারা হত্যা করছে, এর বহিঃপ্রকাশ আজকে এই ১৬-১৭ কোটি জনগণ তাদের বহিঃপ্রকাশ ঘটাইছে। আজকে এই দেশটাকে যেভাবে শেষ করছে, যেভাবে মানুষের উপর অত্যাচার জুলুম যেটা করছে, তার পরিণতি হলো এটা। এর আগে ভারত থেকে শেখ হাসিনার অডিও বার্তা প্রচারের খবরে বিক্ষুব্ধ হয়ে উঠে ছাত্র জনতা, যার অংশ হিসেবে দেশব্যাপী ছড়িয়ে পড়ে বুলডোজার কর্মসূচি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বুধবার রাত থেকে চলছে ধানমন্ডির সুধা সদন। বৃহস্পতিবার বিকেলেও নেভেনি সেই আগুন। ফ্যাসিস্ট হাসিনার বাড়িটি একবার ঘৃণা ভরে দেখতে ভিড় করেন উৎসুক জনতাও। নিয়াজ মোর্শেদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। দ্রোহের আগুনে জ্বলছে সুধা সদন। বুধবার রাতে স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েন। ভাঙচুর করেন ধানমন্ডি ৩২-এর বাড়ি, সেই সাথে সুধা সদনও। বৃহস্পতিবার বিকেলেও সুধা সদনে দ্রোহের আগুন যেন থামতেই চায় না, ছড়াচ্ছে বিদ্রোহের লেলিহান শিখা। ফ্যাসিস্ট হাসিনার ব্যক্তিগত এই বাড়িটি অনেকেই দেখতে আসেন কৌতূহল নিয়ে। বলেন, কখনো দেখা হয়নি বাড়ির ভেতরটি। একটা মানুষ যেমন কর্ম করে তেমন তার ফল হয়, এটা আগে শুনছি। ফেরাউনের ঘটনা শুনছি, দেখি নাই। এরা যেটা করছে ঠিকই করছে আমার জানার মতে। এটা ঠিকই করছে, এটাকে বিলুপ্ত করা উচিত এগুলোকে। সুধা সদন দেখতে আসা জনতারা অনেকেই বলছেন, ৫ আগস্টের পরে নানা মতানৈক্য শুরু হলেও এই বিক্ষোভ প্রমাণ করেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাঙালি জনতা সবসময় ঐক্যবদ্ধ থাকবে। এই ৫ই ফেব্রুয়ারির ঘটনায় সেটা একটা স্পষ্ট আমরা বার্তা দিতে পারলাম সারা বিশ্বের কাছে যে না, দেশের ক্ষেত্রে, দেশের স্বাধীনতার ক্ষেত্রে, দেশের গণতন্ত্রের ক্ষেত্রে কোনো রকমের ছাড় না।
আর ছিন্নমূল মানুষরা বাড়িটি থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। বাঙ্গা হই আমরা বাঙ্গমকে দাঁত পাবলে হইছি বাঙ্গাতে দিয়ে যে পুরা মুরা লইছি। এই দ্রোহ আর বিদ্রোহের আগুনে শুধু সুধাসদনই পুড়ছে না, পুড়ছে বিগত 15 বছরের স্বৈরাচারী হাসিনার অত্যাচারী শাসনও। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করে যমুনার সামনে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ। এদিকে পিজি হাসপাতালের পুরাতন নামে প্রত্যাবর্তন ও দেশ থেকে মুজিববাদ বিলুপ্ত করতে হাসপাতালটির নাম ফলক ভাঙচুর করে ছাত্র জনতা। অন্যদিকে বনানীর শেখ সেলিমের বাসায় ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। কায়েস রাহাতের রিপোর্ট। স্বৈরাচারী হাসিনার উস্কানির প্রতিবাদ মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে নোয়াখালীর হাতিয়ায়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা দেওয়ার কথা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। পরে পুলিশের ব্যারিকেডের মুখে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে অবস্থান নেন তারা। দাবি করেন অবিলম্বে সব সন্ত্রাসীদের বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের। আজকে শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা যখন মিছিল শুরু করে, যখন সাবেক এমপির বাসভবনের সামনে দিয়ে যেতে থাকে, তখন তাদের উপর লেজার লাইট ব্যবহার করে তাদেরকে চিহ্নিত করে তাদের উপর গুলিবর্ষণ করা হয়। আমি বারবার রিকোয়েস্ট করেছি যে আমার এখানে এত অস্ত্র, আপনার অস্ত্রগুলো উদ্ধার করেন। আজ পর্যন্ত কোনো একটা যৌথ অভিযান চালানো হয় না। এদিকে দেশ থেকে ফ্যাসিস্ট মুজিববাদকে বিলুপ্ত করতে রাজপথে নেমেছে সাধারণ ছাত্র জনতা। গেল রাতে পিজি হাসপাতালের প্রধান ফটক থেকে শেখ মুজিবের নাম ভেঙে ফেলা হয়। সেখানে থাকা সাধারণ মানুষ বলেন, ফ্যাসিস্ট উত্থান ঠেকাতে দেশ থেকে মুজিববাদ চিরতরে মুছে ফেলতে হবে। বাংলাদেশের মানুষ এখন যে স্বৈরাচারী হাসিনাকে বিতাড়িত করে তার বাবার যেই স্মৃতিচারণ, যে মুজিব পূজাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, ফ্যাসিবাদের যে চিহ্নগুলো রয়েছে সেগুলোকে মুছে দেওয়ার জন্য তারা কিন্তু গতকালকে কাজ করেছে। অন্যদিকে পতিত স্বৈরশাসকের অন্যতম নেতা শেখ সেলিমের বনানীর বাসায় ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঙচুরের পর রাত 12টার দিকে ভবনে আগুন দেয়া হয়। 12টার পরের থেকে শুরু করছে, প্রায় 20-30 জন লোক আসছে, সবাই এসে ভাঙচুর করছে, ভাঙচুর করে আগুন ধরায় দিচ্ছে। আগুন লাগানোর পরে আসছি আমাদের মালিকের বাড়ি রক্ষা করার জন্য। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় রাজধানী সহ সারা দেশে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাজশাহী, কিশোরগঞ্জ, ফেনী, খুলনা, নারায়ণগঞ্জ সহ আরও কয়েকটি জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি, কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভাঙা হয় মুজিবের মুরালও। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের নগরীর উপশহরের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে এ ঘটনা ঘটে। বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আজ যে আমরা এতদূর পৌঁছাইতে পারবো, আজ এটা হয়তো আমাদের একটা শান্তিময় দিন লাগতেছে। আজকে এই ফ্যাসিস্টের আস্তানা আমরা এখান থেকেই ইনশাআল্লাহ সারা জীবনের জন্য তুলে দিব। জয়পুরহাটের 5 বিবি 5 মাথা মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর মুরাল বৃহস্পতিবার রাত 9:30টার দিকে ভাঙচুর করে ছাত্র জনতা। বগুড়াতেও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের কার্যালয়। এছাড়া ভাঙচুর করা হয় জাসদ ও জাতীয় পার্টির অফিস। শেখ হাসিনাকে একটা কথাই বলতে চাই, আসেন আমরা খেলার জন্য প্রস্তুত আছি। আপনি কখন আসবেন? 16 বছরের ইতিহাস, বঞ্চনার ইতিহাস। সারা বাংলাদেশে ভারতীয় জলদাসের বিরুদ্ধে আমরা আমাদের আন্দোলন, আমাদের অ্যাকশন আমরা অব্যাহত রেখেছি। এদিকে কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এছাড়া বুলডোজার দিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়। সন্ধ্যার পর থেকে ফেনী 1 আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়ি, ফেনী 3 আসনের সাবেক এমপি জেনারেল মাসুদ চৌধুরীর বাড়ি ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয় ছাত্র জনতা। আমরা চাই না ওরা আর এই বাংলাদেশে পুনর্বাসন হোক। সো আমরা ওদেরকে রুখে দিতে ইনশাআল্লাহ এই জুলাই আগস্টের বিপ্লবী ছাত্ররা এখনো জাগ্রত আছে, আগামীতেও জাগ্রত থাকবে। খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাটে রাত 9টায় শেখ হাসিনার গোডাউন ভাঙচুর ও লুটপাট করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
রাত ৯টার পর ছাত্র জনতার উত্তেজনা ছড়িয়ে পড়ে ভোলাতেও। পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ, জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধুর ৩টি মুরাল এবং বাংলা স্কুল মোড় চত্বরে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। নারায়ণগঞ্জের চাষারায় অবস্থিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত 7:30টার দিকে কয়েকশো মানুষ জড়ো হয়ে বুলডোজার দিয়ে দুতলা বিশিষ্ট ভবনটি ভাঙা শুরু করে। ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে জয় বাংলা চত্বর গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ডিবি। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্র ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলার আদালতে তোলা হতে পারে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুরের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও জুলাই আগস্টের শহীদদের নিয়ে সামাজিক যোগাযোগে বিভিন্ন পোস্ট নিয়ে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। সরকার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এমনটা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। উপদেষ্টা পরিষদের সভায় টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, ব্যাপক হারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সভায় সিদ্ধান্ত হয়। স্বৈরাচারের প্রতিমন্ত্রী মির্জা আজমের আবাসন কোম্পানি ঢাকা মডার্ন সিটির নেই কোনো অনুমোদন। ক্ষমতার অপব্যবহার করে দেদারসে জমি দখল করে চলছে প্লট বিক্রি। অবৈধভাবে একরের পর একক ভরছে ফসলি জমি, ভূমিহীন হচ্ছে কৃষক, বিরান হচ্ছে ফসলি ক্ষেত। কেরানীগঞ্জের বেলটনায় মির্জা আজমের আমোদ প্রমোদের জন্য পার্ক বানালেও সেটিরও নেওয়া হয়নি কোনো অনুমোদন। আবাসন কোম্পানি প্রতারণার ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। শাহাদাত নিশাত জানাচ্ছেন বাকিটা। আত্মীয়তার খাতিরে তার ভগ্নিপতি ব্যবসা, সেখানে কোনো কেউ হস্তক্ষেপ না করে, এটা তার ধরেন আওয়ামী লীগকে বলে গেছে। কেরানীগঞ্জে কয়েকশো একর জুড়ে বিস্তীর্ণ ঢাকা মডার্ন সিটি। স্বৈরাচারের প্রতিমন্ত্রী মির্জা আজমের বোনজামাইয়ের নামে এটি গড়লেও তোয়াক্কা করেননি সরকারি কোনো অনুমোদনের। বেসরকারিভাবে কোনো আবাসিক প্রকল্প নিতে হলে রাজুক থেকে নকশা সহ অনুমোদন নেয়ার বাধ্যবাধকতা থাকলেও সেই অনুমোদন নেই ঢাকা মডার্ন সিটির। ফলে প্লট বিক্রি বন্ধে মডার্ন সিটি ও স্থানীয় প্রশাসনকে চিঠি দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। একই সাথে সাইনবোর্ড টানিয়ে বিজ্ঞাপন দিতে পারবে না বলেও নিষেধাজ্ঞা দেয় রাজুক। কিন্তু সেই নীতিরও তোয়াক্কা করেননি ঢাকা মডার্ন সিটি। এখনো মাইলের পর মাইল সাইনবোর্ড টানিয়ে প্লট বিক্রি করছে মডার্ন সিটি। আবাসন প্রকল্প ব্যবসায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ছাড়পত্র প্রয়োজন হলেও সরকারি এই আইনের তোয়াক্কা না করেই আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে হাউজিং ব্যবসা করছে ঢাকা মডার্ন সিটি। এখানে শেষ নয়, পরিবেশ অধিদপ্তর থেকেও তাদের নেই কোনো ছাড়পত্র। সরজমিনে দেখা যায় বড় বড় সাইনবোর্ড টানানো ঢাকা মডার্ন সিটির। একই সাথে মাইলের পর মাইল ফসলি জমিও অবৈধভাবে বালু উত্তোলন করে ঢাকা মডার্ন সিটি, সরকারি আইনে যা পুরোপুরি অবৈধ। শুধু তাই নয়, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাবের সদস্যও নয় এই হাউজিং কোম্পানি। মূলত এই ক্ষমতার উৎস মির্জা আজম। আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতেও সক্রিয় এই প্রতিষ্ঠানটি।
এ নিয়ে ঢাকা মডার্ন সিটির কার্যালয়ে দেশ টিভি। সেখানে গিয়ে কথা হয় ঢাকা মডার্ন সিটির ম্যানেজিং ডিরেক্টরের সাথে। সরকারের কোনো অনুমোদন ছাড়া কিভাবে তারা এই হাউজিং ব্যবসা করছে সেই প্রশ্ন করা হলেও তার কোনো সদুত্তর দিতে পারেননি মডার্ন সিটির এই মুখপাত্র। আমরা ওখানে ল্যান্ড বিজনেস বলতে যেটা বোঝাচ্ছি, ওখানে হাউজিং হিসাবে আমরা যাই না, যেহেতু আমাদের নিজস্ব জমি নাই, এই জন্য রাজুক আমাদেরকে এখনো কোনো ধরনের অনুমোদন দেয় না। প্রকাশ্যে হাউজিং কোম্পানি খুলে ব্যবসা করলেও সাংবাদিকদের সামনে উল্টে যায় সুর। বলেন ঢাকা মডার্ন সিটি তাদের কোনো আবাসন প্রকল্পই নয়। মূলত আমরা একটা মিডিয়া বলতে পারেন, যারা ল্যান্ড ওনার তাদের থেকে কিনে সরাসরি বিক্রি করে দেয়। এক পর্যায়ে স্বীকার করতে বাধ্য হন অনুমোদন না থাকার বিষয়ে। নিয়ম অনুযায়ী অবৈধ, তবে আমরা চেষ্টা করতেছি রাজুকের অনুমোদন নেওয়ার জন্য, সোসাইটি বেসড যে অনুমোদন নেওয়া সেটার জন্য। এবং এটা একজন টাউন প্ল্যানারের সাথে আমরা কথা বলতেছি যে সোসাইটি বেসড যেহেতু অনুমোদনটা ইজিলি দেয় রাজুক, সেইভাবে কিভাবে তাড়াতাড়ি এটা করা যায়। আর অনুমোদনহীন এই হাউজিং একদিকে যেমন সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে, অন্যদিকে প্লট ক্রেতাদের ঝুঁকিও রয়েছে অনেক বেশি। শাহাদাত রিশাদ, দেশ টিভি, ঢাকা। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। বলি হচ্ছেন পরিবহনের যাত্রী, শ্রমিক সহ নিরীহ পথচারীও। দুর্ঘটনার জন্য যানবাহনের ফিটনেস, সড়কের ত্রুটির পাশাপাশি বেপরোয়া গতিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত সহ আইনের যথাযথ প্রয়োগ না থাকায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দুর্ঘটনা। শিউলি রায়ের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নাইম। সড়কে মহাসড়কে বেড়েই চলছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানিও। যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী আগের বছরের তুলনায় 2024 সালে দুর্ঘটনা বেড়েছে 1.54%। 6,359টি দুর্ঘটনায় প্রাণ গেছে 8,543 জনের, যা আগের বছরের তুলনায় 7.5% বেশি। দুর্ঘটনায় কবলিত 9,717টি যানবাহনের মধ্যে 13.45% বাস, 23.33% ট্রাক, পিকআপ, কভার ভ্যান, 6.21% লরি, 27.48% মোটরসাইকেল এবং 7.37% নসিমন করিমন। এমনই এক ঘটনার শিকার মাসুদা মুক্তা। 2 মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। রাস্তা পারাপারের সময় বেপরোয়া শ্যামলী পরিবহনের ধাক্কায় সিভিয়ার ট্রমাটিক ব্রেন ইনজুর হয় তার। তাই মুক্তার স্বাভাবিক জীবনে ফেরা অনিশ্চিত হলেও মানতে চায় না তার 5 বছরের অবুঝ মেয়ে। ঘটনার বিচার চেয়ে তার স্বামী স্থানীয় থানায় মামলা করে পড়েছেন বিপাকে। মাত্র 20,000 টাকার বিনিময়ে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ। আমি ওসি স্যারের কাছে গেছি, টিওনো স্যারের কাছে গেছি, নৌবাহিনীর কমান্ডার স্যারে গেছি। তারা আমাদেরকে পরবর্তীতে স্থানীয় মীমাংসায় যখন পড়ছি, তারা আমাকে 20,000 টাকা অফার করছে। ফুটপাতকে বলা হয় নিরাপদ, তবে কতটুকু নিরাপদ? হরহামেশায় এখনো পিষ্ট করে পথচারী মারছে পরিবহনগুলো। বাদ পড়ছে না সড়ক বা টোল প্লাজাও। পরিবহনগুলোর এমন বেপরোয়া হয়ে ওঠার কারণ আসলে কি জানতে চাই আমরা। তবে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নয় শ্যামলী পরিবহনের কেউ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন সঠিক বিচার না হয় আরও বেপরোয়া হয়ে ওঠেন পরিবহন চালক ও শ্রমিকরা। যানবাহনের ফিটনেস ও সড়কের কারিগরি ত্রুটির কারণেও দুর্ঘটনা ঘটে বলেও জানান তারা। দেখা যাচ্ছে টোল প্লাজাগুলোর ডিজাইনের ক্ষেত্রে কুশনিং করে বা গতি নিয়ন্ত্রণের জন্য অ্যাডভান্স কোনো মেজার না থাকার কারণে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে চালকরা কিন্তু সরাসরি এসে হিট করে দিচ্ছে। শুধু তাই না, দেখা যাচ্ছে আমাদের সড়কে অনেক ইঞ্জিনিয়ারিং ত্রুটি রয়েছে। পাশাপাশি একটা দুর্ঘটনা ঘটার পরে কিন্তু সঠিক ইনভেস্টিগেশনও হয় না। ফলে এই ইনভেস্টিগেশনের দুর্বলতার কারণে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে দায়ী ব্যক্তি, সেটা হতে পারে কর্তৃপক্ষ, সেটা হতে পারে যিনি রাস্তা তৈরি করেছেন, সেটা হতে পারে চালক, মালিক, মানে এই দায়ী ব্যক্তি সঠিক চিহ্নিত না হওয়ার কারণে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সঠিক কারণ বের হয়ে আসে না, আপনার হচ্ছে যে সঠিক মেজার নেওয়া সম্ভব হয় না এবং দুর্ঘটনার পরবর্তীতে একই টাইপের দুর্ঘটনা বারবার ঘটে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, আইনের সঠিক প্রয়োগ না থাকায় দিন দিন বাড়ছে দুর্ঘটনা। আমাদের এখানে আইন প্রয়োগের যে সংস্কৃতি, এটা আমরা অনেকখানি শিথিলতা, গাফিলতি লক্ষ্য করি। আমাদের প্রত্যেকটা সংস্থাকে দায়িত্বশীল হওয়া প্রয়োজন। প্রত্যেকটা সংস্থার সুনির্দিষ্ট যে সমস্ত দায়িত্ব আছে সেটা কিন্তু পালন করতে হবে। সড়কে বন্ধ হবে গতির প্রতিযোগিতা, ঘটবে না আর প্রাণহানি, এমনটাই আশা সবার। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।